ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা খামেনির, কখনো আত্মসমর্পণ নয়, যুক্তরাষ্ট্র হামলা করলে কঠোর পরিণতি। জবাবদিহি থাকে না বলে সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত নয় বিএনপি, কমিশনের বৈঠকে সালাউদ্দিন। মেয়র না হয়ে মশা নিধন কর্মসূচি উদ্বোধন ইশরাকের, উপদেষ্টা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। কখনোই আত্মসমর্পণ করবে না ইরান, আর যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ালে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দেন তিনি। খামেনি বলেন, ইসরায়েলের হামলার বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেবে ইরান, আর এতে কোনো মাফ নেই। এদিকে ইসরায়েলের আকাশসীমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। যুদ্ধ শুরু হলো, ইসরায়েলকে এবার এই কড়া বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক্স বার্তায় তিনি বলেন, সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেবে ইরান, আর এতে কোনো দয়া দেখানো হবে না। যুদ্ধের ঘোষণা দিয়ে ৭ম শতাব্দীতে ইহুদিদের বিরুদ্ধে খাইবারের যুদ্ধে বিজয়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, আলী খাইবার ফিরে এসেছেন। ১৩ জুন থেকে ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন খামেনি। তবুও আপোস করতে নারাজ তিনি। চলমান সংঘাতের মধ্যেই খামেনিকে হত্যা করা হলেই যুদ্ধ শেষ হবে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, খামেনির পরিণতি ইরাকের প্রয়াত নেতা সাদ্দাম হোসেনের মতোই হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খামেনিকে এখনই হত্যা করা হবে না। এদিকে বুধবার ইসরায়েলের আকাশসীমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরান। বিপ্লবী গার্ডের কর্নেল ইমান তাজিক বলেন, মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে তেহরান তেল আবিবের আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে এবং ইসরায়েলি বাসিন্দারা সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়েছে। এর আগে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে নেতানিয়াহু সরকার ইরানের কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। সেই সাথে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে অঞ্চল কখনোই শান্তি দেখবে না বলেও জানান মাসুদ পেজেশকিয়ান। আর ইসরায়েলকে সতর্ক করে ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ বলেন, শিগগিরই শাস্তিমূলক অভিযান চালানো হবে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংঘাত নিরসনে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে এখনই হত্যা করা হবে না বলে জানান তিনি। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার কথা গুরুত্ব দিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ইরানে ইসরায়েল হামলা চালানোর পর এর সাথে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে দায় এড়ায় ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। কিন্তু সংঘাত যত বাড়তে থাকে, ইসরায়েলের পক্ষেই অবস্থান দেখা যায় দেশটির। এমনকি ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান হামলা পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। এবার ধৈর্য ক্রমশ ভেঙে যাচ্ছে উল্লেখ করে সংঘাত নিরসনে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমেরিকাকে টেক্কা দেয়া সহজ নয়। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা নিয়ে নানা জল্পনার মধ্যেই ট্রাম্প জানালেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় আছেন, তবে তাকে এখনই হত্যা করা হবে না। এদিকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে দেশটি। এর মধ্যে রয়েছে F-16, F-22 এবং F-35 যুদ্ধবিমান। এছাড়া আগে থেকেই মোতায়েন কিছু বিমান বহরের মিশন বাড়ানো হচ্ছে। মধ্যপ্রাচ্যে রণতরী এবং অতিরিক্ত সেনাও পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় মার্কিন আইন প্রণেতারা ট্রাম্পকে কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বাধা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করতে প্রতিনিধি পরিষদে একটি বিলও উত্থাপন করা হয়েছে।
এদিকে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জড়িয়ে পড়ার বিপক্ষে আমেরিকার ৬০% নাগরিক। গবেষণা প্রতিষ্ঠান ইউকভের এক জরিপে জানানো হয়েছে, মাত্র ১৬% অংশগ্রহণকারী বলেছেন তারা ইরানে মার্কিন বাহিনীর হামলার পক্ষে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ইরানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুশেহরে একটি সংবেদনশীল পারমাণবিক এলাকার ছবি তোলার সময় এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোসাদের হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে। বাহারেস্তান কাউন্টিতে একটি যানবাহনে তল্লাশির সময় মোসাদ সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী চক্র শনাক্ত করা হয়। সেখান থেকে মাইক্রো ড্রোন, বিস্ফোরক, যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে ঘনবসতিপূর্ণ এলাকায় আত্মঘাতী হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করেছেন বাহারেস্তানের ভারপ্রাপ্ত গভর্নর। সাংবিধানিক কাউন্সিলের জবাবদিহি থাকে না বলে এটি গঠনে একমত নয় বিএনপি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ একথা বলেন। তবে জামায়াত ও এনসিপি মনে করে রাষ্ট্র সংস্কারে কার্যকর ও নিরপেক্ষ নিয়োগ পদ্ধতি এনসিসি জরুরি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এতে অংশ নেন জামায়াত, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সবাই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগে এনসিসি গঠনের পক্ষে একমত হলেও রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নিয়োগ নিয়ে ভিন্ন মত দিয়েছে। তবে এনসিসি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আপত্তিও রয়েছে অনেকের। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার অংশ নেয়নি জামায়াতে ইসলামী। কিন্তু আমরা মনে করি না যে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জাজেসদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে শুধুমাত্র অপসারণ হওয়াটা একটা শাস্তি, এটা মনে করি না। আরও অনেক বেশি মিসকন্ডাক্টের জন্য সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা কর্মরত থাকবেন তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল আইনকে এইভাবে স্ট্রেনথেন করা উচিত, সংশোধন করা উচিত, যার মধ্য দিয়ে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে যারা কাজ করে তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করতে পারব। এবং এটা আশ্বস্ত করেছেন যে ওনার সরকার নিরপেক্ষ সরকার, ওনারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ইনক্লাইন না। আগামীতে এসব ব্যাপারে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছ ভূমিকা পালন করবেন এবং সে ব্যাপারে আরো অনেক যত্নবান হবেন। গণ অভ্যুত্থান, সেটার জন্য সংস্কার, সেটার জন্য আজকের এত আলোচনা। ফলে আমরা আহ্বান জানিয়েছি যে কেউ যাতে রক্ষণশীল অবস্থানে না থেকে। ডক্টর ইউনূস, তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় ঠিক হওয়া অনেকেরই পছন্দ হয়নি। তাই নারাজ হয়ে গতকাল একটি দল ঐকমত্য কমিশনের বৈঠকে হাজির হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির নেতারা বলছেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আলোচনার মধ্য দিয়ে তার সমাধান করতে হবে। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ আয়োজন। রাজধানীর উত্তরায় এ অনুষ্ঠানে যোগ দেন মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। আওয়ামী লীগ থেকে তারা এখন নব্য বিএনপি হয়ে বিএনপিতে ঢোকার চেষ্টা করছে। সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, কোনো চাঁদাবাজ দখলদারের জায়গা বিএনপিতে হবে না। গণমানুষের দল হিসেবে বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তো তাদেরকে আমরা দলে নিব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই, কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সংকট কেটে গেছে, যা অনেকেরই পছন্দ হয়নি। এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে
গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। এদিকে নরসিংদী জেলা বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, কয়েকটি দল চায় না দেশে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। সরকার গঠন করলে বিএনপি সবার মতামতের ভিত্তিতে দেশ পরিচালিত করবে বলেও জানান দলটির নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার কেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় গুলশানের বাসভবন থেকে তিনি রওনা হবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি যাওয়া আসার পথে নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারের কাছে একটি চিঠিও পাঠিয়েছে বিএনপি। লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত ৭৯ বছর বয়সী খালেদা জিয়া গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। এরপর তাকে নেওয়া হয় লন্ডন ক্লিনিকে। সেখানে প্রফেসর জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে শুরু হয় তার চিকিৎসা। ৪ মাস পর গত ৬ এপ্রিল লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারের উপদেষ্টারা আদালতকে তোয়াক্কা না করে আইনি জটিলতাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মেয়রের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে একথা বলেন তিনি। সকাল 10টার দিকে শুরু হয় কর্মসূচি। তাদের স্লোগানে সরব হয়ে ওঠে পুরো এলাকা। শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয়। পরে দুপুরে ইশরাক হোসেন বলেন, বিক্ষোভ কর্মসূচির কারণে কোনো জরুরি সেবা বন্ধ হয়নি, উল্টো সব ধরনের সাহায্য করা হচ্ছে। তার দাবি আন্দোলনকে বিতর্কিত করার পায়তারা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা। এরপর ঢাকা দক্ষিণের মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেন ইশরাক হোসেন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের রায় আপিল নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তারা আমাদের যে জনগণের যে দাবি সেটার প্রতি কোনো ধরনের তারা তোয়াক্কা করছে না, কোনো ধরনের তারা ভ্রুক্ষেপ করছে না, তারা আমাদেরকে মানুষ বলে মানুষ মনে করছে না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 উপাচার্য সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দুদক। দুদক জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যবহার করে ঠিকাদারকে আর্থিক সহযোগিতা দেওয়ার নামে 4 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া অগ্রিম বিলের কোনো বিধান না থাকা সত্ত্বেও ঠিকাদারকে অগ্রিম অর্থ দেয় তারা। অভিযুক্তরা প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করে অতিরিক্ত মূল্য নির্ধারণ করা হয়। এছাড়া পিপিআর 2008 লঙ্ঘন করে দ্বিতীয় পরামর্শক নিয়োগ করা সহ নিরাপত্তা জামানত এফটিআর লিয়নে রেখে ব্যাংক ঋণ অনুমোদন এবং সরকারি অনুমোদন ছাড়াই 30 কোটির বেশি মূল্যের চুক্তি করেন। নির্বাচন কমিশনকে $2 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া। বিকালে নির্বাচন ভবনে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের সাথে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন ঢাকায় অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুজান রাইল। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির মাধ্যমে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি ও পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধি তথা ব্যালট প্রকল্প এগিয়ে নিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে মোট প্রয়োজন $18.53 মিলিয়ন ডলার। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। ব্যালট প্রকল্পে সহায়তার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি আশা প্রকাশ করেন অন্যরাও সহায়তা দিতে এগিয়ে আসবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনে বাংলাদেশের পাশে থাকার কথা জানায় অস্ট্রেলিয়ান হাই কমিশনার। ইউএনডিপি প্রথমে এই প্রজেক্ট ডকুমেন্টটা যেটা নাম দেওয়া হয়েছে ব্যালট, এই প্রজেক্টটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে $18.53 মিলিয়ন। ইউএনডিপি আজকে অস্ট্রেলিয়ার হাই কমিশনারকে নিয়ে এসে ওনারা $2 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার কমিটমেন্টটা করেছেন। আমরা আশা করি যে এই প্রজেক্টের জন্য ফার্দার কমিটমেন্ট ডোনার্সদের থেকে পাওয়া যাবে। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফের সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসএসএফের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা এসএসএফ সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগ
ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান। বলেন, অন্যান্য বাহিনীর তুলনায় এসএসএফের কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি। এটি একটি প্রশিক্ষিত ও সুশৃঙ্খল বাহিনী যারা সরকার প্রধান ও রাষ্ট্রপতির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে থাকে। গত 10 মাসে ফোর্সটি দেশ বিদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছে বলেও জানান তিনি। বাংলাদেশ বিমান বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। আমি জেনে আশ্বস্ত হলাম যে এসএসএফ এর প্রশিক্ষণ, অস্ত্র সরঞ্জামাদির আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ করে গত 5ই আগস্ট 2024 তারিখে এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যে কার্যক্ষম করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও বিনিয়োগের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়। এমনকি বৈষম্যমূলক কর কাঠামোতে চাপে পড়বে সাধারণ মানুষ, সুবিধা পাবে ধনীরা। বুধবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মত বিনিময়ে এমন মত উঠে আসে। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বাজেটকে ভুল ভ্রান্তির, সাম্য বিরোধী এবং সংস্কার বিমুখ হিসেবে মূল্যায়ন করেন। 22 জুন পাশ হবে 2025-26 অর্থ বছরের বাজেট, যেখানে মূল্যস্ফীতির লক্ষ্য রাখা হয়েছে 6.5%, জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.5% আর বিনিয়োগের লক্ষ্য থাকছে জিডিপির 30.3%। বাজেটে সরকারি বিনিয়োগের হার কমানো হলেও বেসরকারি বিনিয়োগের লক্ষ্য রাখা হয়েছে বেশি। ঋণ পরিশোধ করতে বিদেশের, আমি ঋণ করে ঋণ পরিশোধ দিচ্ছি। বাস্তবে এখন প্রবৃদ্ধি, বিনিয়োগ কয়েক বছরের মধ্যে নিম্নমুখী, মূল্যস্ফীতি 9% ঘরে। তাই বাজেটের লক্ষ্য অর্জনযোগ্য মনে করছেন না গবেষকরা। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির এবং আমাদের যে অর্থনীতি যে রেজিলিয়েন্সের ক্ষেত্রে বড় ধরনের যে ধাক্কাটা এসেছে নানা কারণে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক নানা কারণে, সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য, এই অনিশ্চয়তাগুলো দূর করার জন্য কী ধরনের পরিবর্তনগুলো করা যেত এই সংস্কার প্রস্তাবগুলোকে সামনে নিয়ে, সেই জিনিসটা কিন্তু একদমই পরিষ্কার না। গবেষকরা বলেন, বাজেটে কর কাঠামোতে সুবিচার করা হয়নি, নিম্ন ও মধ্য আয়ের মানুষের উপর চাপ বেড়েছে, এতে বাড়বে বৈষম্য, যা এসডিজি বাস্তবায়নের সঙ্গে ভারসাম্যপূর্ণ নয়। মিসড অপরচুনিটি, আমি বলবো লস্ট অপরচুনিটি। কারণ হলো যে এইবারই কিন্তু একটা সুযোগ ছিল একটা বেঞ্চমার্ক করে যাওয়া, যে বেঞ্চমার্কের ভিত্তিতে আমরা আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারতাম যে আপনি এইটা থেকে পিছিয়ে যেতে পারবেন না। বাজেট প্রক্রিয়া ও কাঠামো পুরনো, সাধারণ জনগণের জন্য পদক্ষেপ নেই, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবও দেখছেন অর্থনীতিবিদরা। ভুল ভ্রান্তির বাজেট, আপনার সংস্কার বিমুখ বাজেট এবং একই সাথে সাম্য বিরোধী বাজেট, এবং এই তিনটি চরিত্রই এই টেনে আপনি এর প্রক্রিয়া, এর কাঠামো, এর পদক্ষেপ এবং অন্যান্য বাস্তবায়নের ভিতরে আপনি দেখতে পাবেন। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বলেন, জন আকাঙ্ক্ষার বাজেট প্রণয়নে তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়নি। এ সময় জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করার তাগিদ দেন ব্যবসায়ীরা। এইগুলোকে সবগুলোকে কনভার্ট করেন ইনটু সোলার পাওয়ার প্ল্যান্ট। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপহরণ ও গুমের মানবতাবিরোধী অপরাধের মামলায় র্যাবের গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে হাজির করার জন্য আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন 15 সেপ্টেম্বর। এছাড়া পুলিশের সাবেক 2 এডিসি ইশতিয়াক আহমেদ ও MM মইনুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ট্রাইব্যুনাল মিরপুর, কাবরুল, পল্লবী এলাকায় জুলাই সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও যুবলীগ নেতা সাদ্দাম হোসেন মিতুলকে গ্রেপ্তার দেখানোরও আদেশ দিয়েছেন। রিয়ার অ্যাডমিরাল সোহাইল, ওনাকেও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। 2012 সালের দিকে একজন সিভিলিয়ানকে গ্রেফতার করে তার উপরে অমানসিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন গুম রেখে তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা। আশুলিয়ায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত 5 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 4 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। সকালে আশুলিয়া নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট সংলগ্ন বেদেরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় জুয়েল মিয়ার দোতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া জহিরুল ইসলাম সকালে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ভবনের দেয়াল ধসে পড়ে। এতে দেয়াল ধসে এবং গ্যাসের বিস্ফোরণে আগুনে দগ্ধ হন অন্তত 5 জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকি 4 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে ওই রুমে গ্যাস জমেছিল। এজন্য চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে, এই হতাহতের ঘটনা ঘটে। বিশাল এক বিস্ফোরণ ঘটছে, তারপরে বিল্ডিংয়ের সমস্ত রুম তছনছ হয়ে গেছে ফাইটে, কেউ গায়ে গ্লাস ভেঙে পড়ছে। পরে হঠাৎ করে শব্দ হয়েছে, হওয়ার পরে দেখি যে এরকম ধোঁয়া, পুরো ঘর ধোঁয়া অন্ধকার হয়ে গেছে। বিস্ফোরণে 5 থেকে 6 জন আহত হয়েছে এবং পুলিশ তাৎক্ষণিক জানার পরে ফায়ার সার্ভিস সহ তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে আরও 20 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশি নাগরিক দাবি করে ভোরে তাদেরকে বাংলাদেশে পুশিন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ বিজিবি 53 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, ভোর 4:45টার দিকে মাসুদপুর সীমান্ত দিয়ে 20 জনকে পুশিন করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা কুড়িগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তাদের নাগরিকত্ব যাচাই বাছাই করা হচ্ছে। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এদিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আলামিন নামে এক কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাতে হিলি সীমান্তের কামালগেট এলাকায় বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে।